সুপ্রিয় দেশবাসী, ভাই বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই এদেশের অন্যায়, অবিচার ও প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট, আপনারা জানেন বিষয়টি, আমরা শুরুতেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে পারিনি। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট তার কার্যক্রম আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকালীন সময়, যদি এখন যা আছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে সেটা কেবল কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ, যে ক্ষমতার আওয়ামী লীগ আছে। তো আওয়ামী লীগের আমলে, শাসন আমলে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট শুরুতেই আনুষ্ঠানিকভাবে দল প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা 1 বছরের বেশি সময়কাল অনানুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করেছি, অনানুষ্ঠানিক কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করি। তারপরেও যখন আমরা পারছিলাম না, শেষ পর্যন্ত নির্বাচন দিয়ে দেই। আমরা আমার দল অনানুষ্ঠানিকভাবে থাকা অবস্থায় আমি দেশবাসীকে আহ্বান করি এই একতরফা নির্বাচন বয়কট করার জন্য। দেশবাসী আমার আহ্বানে সাড়া দেয়, নির্বাচন বয়কট করি। তারপর যখন সে দিশেহারা এক পর্যায়ে, তারপর আমরা 7ই জানুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর 11ই জানুয়ারি তার সরকার গঠন করে। আমরা ঠিক আগের দিন আমি তো সেদিন দলটা খুব তাড়াহুড়ি করে আমি কমিটি দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে ফেলি। কারণ আমার কাছে মনে হচ্ছিল আমি যদি আজ অথবা কাল এর মধ্যে যদি কমিটি না দিতে পারি, তাহলে হয়তো আমি কমিটি দিতে পারছি না। এরকম একটা পরিস্থিতি তখনও ছিল। তারপর আমি 10ই জানুয়ারি 2024 আমি আমার দলটিকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটাতে সক্ষম হই। তারপরেই সে 11ই জানুয়ারি একটি অবৈধ সরকার গঠন করে। আমি ঠিক 11ই জানুয়ারি একটি লাইভ ঘোষণার মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে আমি দেশবাসীকে আহ্বান করি যে এই সরকার যে যারা গঠন করছে, এই সরকারকে তারা যেন মেনে না নেয়। এবং সেই সাথে আমি ঘোষণা করি যে জনগণ সরকার গঠন করতে হবে, বৈধ সরকার গঠন করতে হবে, এবং এর লক্ষ্যে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট কাজ করছে। এবং আমি দেশবাসীকে আরেকটা আহ্বান করি যে আপনারা বৈধ সরকার গঠন করার লক্ষ্যে করতে হবে, এরকম একটা আহ্বান আমি জনগণকে করি। যাক, দেশবাসী আমার এই আহ্বানে সাড়া দিয়েছে, আমি সেটা প্রত্যাশা করছি, বিশ্বাস করি জনগণ আমার ঘোষিত আন্দোলনের মাধ্যমে আন্দোলনে অংশগ্রহণ করে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার আহ্বানে সাড়া দেয় এবং এই অবৈধ সরকারকে এদেশের রাষ্ট্রক্ষমতায় ঘটাতে সক্ষম হয়। আমরা সক্ষম হয়েছি, যদিও আমরা এই অবৈধ সরকারের পদত্যাগের কোনো লিখিত দালিলিক প্রমাণ পাইনি। যাক, আমরা প্রত্যাশা করছি আগামী বৈধ সরকার নির্বাচিত হওয়ার ব্যাপারেও এদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। কাকে ভোট দেবে, কী করবে, সে এরপরেও এদেশের জনগণ, প্রাপ্তবয়স্ক নাগরিকগণ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা সেটাই প্রত্যাশা করছি। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে, যদি আমরা করতে করি, তাহলে আমরা সেটা প্রত্যাশা করছি এদেশের জনগণ আমাদেরকেই, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্টকেই রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত করবে এবং আমাদের মনোনীত প্রার্থীদেরকেই ভোট দিয়ে সংসদ সদস্য বিজয়ী করবে। যাক, তো আমি শুধু অবৈধ সরকার পতন আন্দোলনে কাজ করি এরকমটা নয়। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট শুধু অবৈধ সরকারের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কাজ করে এরকম নয়। আমরা এই দেশের প্রত্যেকটি সেক্টর নিয়ে ভাবি, এদেশের প্রত্যেকটি শ্রেণী ব্যবসা লোকদের নিয়ে আমরা ভাবি। আমরা যেমন এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবি, যেমন আমরা কৃষি ব্যবস্থা নিয়ে ভাবি, যেমন আমরা শিল্প ব্যবস্থা নিয়ে ভাবি, তদ্রূপ আমরা দেশের পররাষ্ট্র নিতে ভাবি, প্রতিরক্ষা নিতে ভাবি, এমনকি অন্যান্য যতগুলো সেক্টর রয়েছে সব কিছু নিয়ে আমরা ভাবি। আমরা এদেশের বৈদেশিক সম্পর্কে নিয়ে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত হলে বাংলাদেশ সুপথে পরিচালিত হবে, সুন্দরভাবে পরিচালিত হবে। আমরা সেটা প্রত্যাশা করছি। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট বিশ্বাস করে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরা বিশ্বাস করি 1971 26 মার্চই বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক, বাংলাদেশের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারপর আমরা তার আহ্বানে, তার তার স্বাধীনতা ঘোষণার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, শ্রদ্ধা প্রদর্শন করি, আমরা তার আহ্বানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি এবং এই দেশকে পাকিস্তান হানাদার মুক্ত করি। তো
আমি গতকাল একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা জানেন যে যুদ্ধের এক পর্যায়ে যখন পাকিস্তান হানাদার বাহিনী আমাদের কাছে পরাজয় বহন করতে শুরু করে বিভিন্ন দিক দিয়ে, যখন পরিদর্শন শুরু করে এক পর্যায়ে আমাদের বিজয় সুনিশ্চিত প্রায় বলা চলে, ঠিক সেই মুহূর্তে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আর ভারত আমাদেরকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং 6 ডিসেম্বর সেই স্বীকৃতি প্রদান করে। তো তারপর থেকে তারা আমাদের পক্ষ হয়ে আমাদের সাথে একজোট হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এটা কিন্তু কোনো ফেক হিস্ট্রি নয়, এটা হচ্ছে রিয়েল হিস্ট্রি, এটা হচ্ছে ইতিহাস। এই ইতিহাস বাঙালি জাতি বলে যায়নি, বলে যাবে না, বাংলাদেশটা বলে যায়নি, বলে যাবে না। কথা হচ্ছে সেদিন ভারত যদি, আমি আবারও বলছি, আজও আবারও বলছি, সেদিন থেকে ভারত যদি, অথবা সেদিন যদি ভারত স্বীকৃতি না দিয়ে বাংলাদেশের পক্ষ হয়, বাংলাদেশ এবং ভারত একসাথে মানে একত্র হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করতো, আমাদের যে বিজয় হতো না, সেটা কখনো বলা যাবে না। আমাদের বিজয় অবশ্যই হতো, কারণ আমরা সত্য ন্যায়ের পক্ষে ছিলাম, আমরা পাকিস্তানের অন্যায় বিচারের বিরুদ্ধে ছিলাম। আমরা সেটা এদেশের বিশ্ববাসীকে নয়, শুধু আমরা এদেশের প্রত্যেকটি যারা যুদ্ধ করেছিল, এদেশের জনগণরা, আমরা সংশ্লিষ্ট সকলকে বিরুদ্ধে সক্ষম হয়েছিলাম যে শুধু ধর্মের দোহাই দিয়ে প্রায় ১,৫০০ মাইল দূরবর্তী দুটি অঞ্চল নিয়ে কখনো একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না, যেখানে এদেশের জনগণ, সংখ্যাগরিষ্ঠ জনগণ এই অঞ্চলে বসবাস করি। মানে বিভিন্ন দিক দিয়ে যেভাবে, আমি এই হিস্ট্রিতে এখনো যাচ্ছি না, বিভিন্ন দিক দিয়ে যখন এদেশের জনগণ বঞ্চিত বঞ্চনার শিকার হচ্ছিল, ঠিক তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যদিও এর কয়েকটি ধাপ রয়েছে, আমরা এটাকে বিবেচনা করে থাকি, বায়ান্নর ভাষা আন্দোলন, তারপর আপনার শিক্ষা কমিশন আন্দোলন, ৬ দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, কি বলে, এরকম কয়েকটা ধাপ রয়েছে। তো সর্বশেষ তিনি কি স্বাধীনতা ঘোষণা করেন, কিন্তু আনফর্চুনেটলি স্বাধীনতা ঘোষণার পরপরই তিনি পাকিস্তান হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হন। কিন্তু এদেশের জনগণ তার আহ্বানে সাড়া দিয়ে ঠিকই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং এই দেশকে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে পাকিস্তান হানাদার মুক্ত করতে সক্ষম হয়। তা আমরা কিন্তু এই যুদ্ধে নিশ্চিত বিজয় লাভই করতাম, যদিও যদি ভারত সাধারণ আমাদের পক্ষে হয়, যেটা এখন বলতে হচ্ছে আমাদেরকে, এই ভারতে আগ্রাসন, আমি যদিও ভারতে আগ্রাসন মুক্ত করেছি, এই দেশকে ঘোষণা করেছি এই মর্মে, যে ভারত বাংলাদেশ একত্র হয়ে যদি যৌথ বাহিনী গঠন না করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নাও করতো, বাংলাদেশকেই পাকিস্তান হানাদার মুক্ত করতে সক্ষম হতো। আপনারা জানেন স্বাধীনতার পরে আপনার বাকি দেশ আপনারা জানেন যে যারা বন্দী ছিল, একেগান নিয়াজের নেতৃত্বে যে সকল আর্মি অফিসার, পাকিস্তান আর্মি অফিসার বন্ধু ছিল, সেনা সদস্য বন্ধু, তাদের কি হয়েছিল। যাক, আমি সেদিকে এখন যাচ্ছি না। তো যাক, তারপরে আমরা সেটা বিবেচনা রাখি। তো ভারতকে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করছি এরকম নয়, তারা আমাদের পক্ষে একত্রিত হয়ে যুদ্ধ করেছিল। তারা আমাদের অনেকেই কি দেশ ছেড়ে পালিয়ে স্বাধীনতা আন্দোলন ঘোষণার পরপরই, 25শে মার্চ দিবাগত রাত থেকেই বলা চলে যেটা, যে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, শরণার্থী এসে ভারত তাদেরকে আশ্রয় দিয়েছিল। যাক, তো দ্বিতীয় রাষ্ট্র যেখানে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তো এই 6 ডিসেম্বর পর থেকে, বা কেউ কেউ যদি মনে করেন 4 ডিসেম্বর 1971 পর থেকে যে ভারতীয় আগ্রাসন এই দেশের স্বাধীনতার উপর একটা ছিল, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে, সেই আগ্রাসনকে আমরা স্বাধীনতা 54 বছর পর হলেও প্রতিহত করতে সক্ষম হয়েছি আজ। তো এখানে বাংলাদেশকে ভারত স্পষ্টত বলা যাচ্ছে, স্পষ্টত আমরা বলছি, বিভিন্ন দিক দিয়ে আগ্রাসন অব্যাহত রেখেছিল, সাংস্কৃতিক আগ্রাসন। আপনারা জানেন এই দেশে ভারতীয় সংবাদ মাধ্যম কয়টা চ্যানেল বাংলাদেশের উপর হয়েছে, আপনি এটা দেখলেই অনুমান করতে পারবেন যে তাদের সাংস্কৃতিক আগ্রাসনটা কীভাবে এই সাংস্কৃতিক আগ্রাসনটা তারাকে চালিয়ে এসেছিল। তা আমি যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি, আশা করি আমরা এক্ষেত্রে সফল হব। রাজনৈতিক আগ্রাসন আপনারা জানেন যে দেশের এর আগে বিভিন্ন সময় ঘটেছে। এদেশের জনগণ যাদেরকে এদেশের রাষ্ট্রক্ষমতা থাকতে দেয়নি, তাদেরকে আশ্রয় দিয়ে ভারত এদেশের সাথে, এদেশের জনগণের সাথে কি আচরণটা না করেছে। আপনি আন্তর্জাতিক আইনের দোহাই বলেন আর যাই বলেন, তাদেরকে যদি দেশের সময় মতো ফেরত পাঠিয়ে দিতেন, আমরা আহ্বান করেছিলাম, আমরা একাধিকবার বলেছি, বারংবার বলেছি, আমাদের ডিরেক্টলি প্রত্যক্ষ পরোক্ষ বলা হয়েছে, তাদের বিরুদ্ধে পাঠিয়ে দেওয়া হতো, আমরা সেটা বিষয়টাকে সেই বিবেচনা করতাম। কিন্তু আজ 10 মাস পেরিয়ে গেল, 11 মাস পেরিয়ে যাচ্ছে,
আজও তাদেরকে এই দেশে ফেরত পাঠানো হয়নি। তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারা আত্মগোপনে রয়েছে। আমরা সেই মর্মে ডিক্লেয়ার দিতে বাধ্য হয়েছি, ঘোষণা করতে, প্রক্লেমেশন দিতে বাধ্য হয়েছে যে তারা আত্মগোপনে রয়েছে। তাই আত্মগোপনে থাকা অবস্থায় তারা এখনো কোনো কোর্টে হাজির হননি। কোর্ট থেকে বলা হয়েছে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য, যাতে তারা আত্মগোপন থাকা থেকে তারা কি কোর্টে হাজির হয়, কিন্তু আজও তারা সেটা করেনি। এই হচ্ছে রাজনৈতিক আগ্রাসন ভারত বিভিন্নভাবে করে এসেছে। তো তারপর আপনার বাণিজ্য আগ্রাসন, আপনারা জানেন বাণিজ্য আগ্রাসনটা নিয়ে আমরা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিলাম এবং আমরা সেখান থেকেও মুক্তি লাভ করতে সক্ষম হয়েছি। আমরা ভারতের বাণিজ্যিক আগ্রাসনকে প্রতিহত করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ বেশ কয়েকটি পণ্যের উপর ভারতীয় পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ঠিক তদ্রুপ ভারতকে আমরা বলা চলে আমাদের কূটনৈতিক সফলতা যে তারাও বেশ কয়েকটি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং তাদের স্থলবন্দর ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে। তা আমি এখানে চট্টগ্রাম সংবাদপত্র ডক্টর ইউনূস, যে কিনা এখন অসাংবিধানিক সরকারের অন্তর্বর্তী সরকার অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা, যে কিনা বলেছিল চট্টগ্রাম সংবাদপত্র ভারতের ব্যবহার করতে পারবে। আমি আবারও বলছি, অবৈধ অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যত পদক্ষেপ আমাদের গ্রহণ করা হয়েছে, সে অবৈধ অসাংবিধানিক পন্থায় রাষ্ট্রপতি গ্রহণের জন্য সংবিধানের সীমা উল্লঙ্ঘন করার জন্য সে রাষ্ট্রদূতের উপযুক্ত এবং তাকে সেই অপরাধে সাজা ভোগ করতে হবে। এছাড়াও তাদের অন্যান্য অপকর্মগুলো করছে, সেজন্য তাকে অবশ্যই সাজা ভোগ করতে হবে। চট্টগ্রাম সমুদ্র বন্দর নাকি বলছে ভারতের 7 সিস্টার্সকে ব্যবহার করার জন্য। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, আমরা ভারতকে কোনো প্রকার করিডোর প্রদান করব না, কোনো প্রকার করিডোর প্রদান করতে দেওয়া হবে না। তো চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করে ভারতের 7 সিস্টার্স তারা বাণিজ্য করতে পারবে, সেটা কোনোদিনই হবে না। আমরা মিয়ানমারকে যেমন কোনো ধরনের কোর্ডে প্রদান করিনি, আমরা ভারতকে কোনো ধরনের কোর্ডে প্রদান করতে দেব না, দেওয়া হবে না। আর আমি যতটুকু জেনেছি, যে ধরনের কোর্ডের আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি, যদি কোনো কোর্ডের সত্যি এই ধরনের কোনো পাওয়া যায়, তাহলে আমরা সেই ধরনের কোর্ডের থেকে তাদেরকে হটাবো। আমরা সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছি। যাক, আমি আজকে এত কথা বলার জন্য মূলত আসিনি, আমি এসেছি আজকে একটা ঘোষণা দেওয়ার জন্য। আপনারা জানেন আমি আজকে বেশ কয়েকবার ফেসবুক স্ট্যাটাস করেছি যে আজকে এটা অচিরেই ঘোষণা হবে। তা আমি দেখলাম আজকে 22 জুন 2025, আজকে আমি সেই বিষয়টা ঘোষণা করে রাখবো। বিষয় হচ্ছে, আমরা যেমন ভারতীয় বিভিন্ন আগ্রাসনের কথা বললাম, এছাড়া বিভিন্ন আগ্রাসন ভারত ছিল, আমরা সেই সকল আগ্রাসনকে প্রতিহত করতে সক্ষম হয়েছি। তো ভারত নয়, আরও বেশ কয়েকটি রাষ্ট্র আছে, সেসব রাষ্ট্রের বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে বাংলাদেশের উপর আগ্রাসন রয়েছে, আধিপত্যবাদ ছিল, যেটাকে আমরা বিভিন্নভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। তাই আজ 22 জুন 2025 খ্রিস্টাব্দে আমি মোহাম্মদ রায়হানউদ্দিন বাংলাদেশকে সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত ঘোষণা করলাম। এই দেশ স্বাধীন দেশ, এই দেশ স্বাধীন আছে, স্বাধীন ছিল এবং ভবিষ্যতে স্বাধীন থাকবে। এই দেশ 1971 সালের 26 মার্চ থেকে স্বাধীন, এই দেশ চিরদিন স্বাধীন থাকবে। একটি স্বাধীন সার্বভৌম দেশকে পর কখনো বৈদেশিক আগ্রাসন চলতে পারে না। আমরা কোনো ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ এই দেশে মেনে নেব না। তাই এই দেশ আজ থেকে সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত থাকবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন থাকবে, চিরদিন স্বাধীন থাকবে। এবং বাংলাদেশ যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এই দেশকে স্বাধীন করেছিল, বাংলাদেশের জনগণ বাংলাদেশ তার নিজস্ব অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে, আমরা সেটাই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলাদেশ।